ভালো আছো, সুস্থ আছো? তো তোমাদের সাথে দেখা হয়ে গেল রোডম্যাপ টু ডিইউ। তো তোমাদের স্বপ্ন, সবার স্বপ্ন আসলে বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষার্থীর, প্রত্যেকটা না, প্রত্যেকটা বললে হয়তো একটু ভুল হবে, ম্যাক্সিমাম শিক্ষার্থীর, তাই না? ম্যাক্সিমাম শিক্ষার্থীর স্বপ্ন থাকে হচ্ছে কি ঢাকা বিশ্ববিদ্যালয়। তো তোমরা এইচএসসি 25 ব্যাচ, তোমাদের একদম স্বপ্ন পূরণের যাত্রা একদম সন্নিকটে, ঠিক আছে? একদম এখন আমরা এই জার্নি শুরু করে দিব। তোমাদের এইচএসসি শেষ প্রায়। হ্যাঁ, যে এক্সামটা হচ্ছে কি একটা ইনসিডেন্টের কারণে মিস গিয়েছিল, সেই এক্সামটা কিন্তু কি আবার হবে 17 তারিখে। এটা ছাড়া মোটামুটি বাকি সবকিছুই কি হয়ে গেছে, কাভার হয়ে গেছে। তো সবাই একটু দ্রুত জয়েন করো। আমি সরাসরি গাইডলাইনে চলে যাব, পড়ায় চলে যাব, প্র্যাকটিসে চলে যাব তোমরা জয়েন করার পরে। সো আমি কিছুক্ষণ সময় নেব তোমরা জয়েন করার জন্য। জয়েন করো এবং বন্ধুদেরকে মেনশন করে দাও তোমাদের টাইম লাইনে, এবং হচ্ছে কি তোমাদের গ্রুপগুলোতে, কলেজের গ্রুপগুলোতে একটু শেয়ার করে দাও। ওকে, সবাই একটু দ্রুত জয়েন করি ভাইয়া। ওকে, ওকে। আজকে আমরা কি ম্যানেজমেন্টে বেসিক্যালি আমাদের কি কি কোয়েশ্চেন আসে, কিভাবে আসে, এটা আমাদের কি আনসার করতে হবে, কোন টপিকগুলো থেকে আসছে, এগুলো আমরা দেখবো। হ্যাঁ, জাস্ট খুব ভারী কিছু পড়বো না বা একদম জটিল কিছু আমরা দেখবো না আজকে। হ্যাঁ, তো তোমরা একটু সবাই জয়েন করো, দেন হচ্ছে কি আমরা পড়ায় চলে যাব। ওকে, কিছুক্ষণ সময় নিব, ঠিক আছে? ওকে, আমি একটু আমাদের গ্রুপগুলোতে শেয়ার করে দিই, তোমরা তোমাদের গ্রুপ বন্ধুদেরকে শেয়ার করে দাও। ওকে, আচ্ছা। সো আই গেস ঠিকঠাক ভাবে শুনতে পাচ্ছ, আমাকে দেখতেও পাচ্ছ। ওকে, ন্যান্সি মার্গারিতা, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। সো তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। ওকে, একটু মেনশন করে দাও। আচ্ছা, এখনই শুরু করে দিব। হ্যাঁ, সো বেসিক্যালি আজকে আমরা দেখবো যে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় জার্নিটা সবার স্বপ্ন থাকে। অ্যাকচুয়ালি ধরো বাংলাদেশের প্রেক্ষাপটে, হ্যাঁ, যারা কমার্সের স্টুডেন্ট, হয়তো সায়েন্সের যারা আছে তাদের কাছে আরো অপরচুনিটিস আছে, আরো বেটার অপরচুনিটিস আছে ভাই। এটা সত্য কথা। ধরো বাংলাদেশে আছে সায়েন্সের স্টুডেন্ট যারা, বাট যারা অ্যাকচুয়ালি আর্টস এবং কমার্সের, তাদের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বেটার অপরচুনিটি আসলে আমাদের দেশে নাই, বুঝছো? এটা হচ্ছে বাস্তবতা। এখানে তুমি ধরো যে কম খরচে পড়তে পারবে, এটা সব থেকে বড় ইস্যু। ওকে, বিকজ হচ্ছে বাংলাদেশের আর্থিক প্রেক্ষাপট বা অর্থনৈতিক অবস্থার কথা চিন্তা করলে আমাদের সবার আগে যেটা চিন্তা করতে হবে, কোয়ালিটির আগেও আমাদের কি ফাইন্যান্সিয়াল কন্ডিশন, অ্যাফোর্ডেবিলিটিটা চিন্তা করা লাগে, ঠিক আছে? ওকে, আমি হয়তো, আচ্ছা, শিহাব বলতে, ভাই আমি আপনাকে মেসেজ করেছিলাম। ও, অত্যন্ত সরি, আমি হয়তো আসলে এই কয়েকদিন একটু ব্যস্ত আছি, দেখার সময় পাচ্ছি না মেসেজগুলো তোমাদের। হ্যাঁ, তোমরা একটু কাইন্ডলি তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, ঠিক আছে? একটু আমরা এখনই শুরু করব। সো শুরু করতে করতে আমি কিছু মানে বেসিক নেসেসারি থিংস বলি। তোমরা অলরেডি তোমরা জেনে গেছো যে ঢাবিতে কত জিপিএ লাগবে, বিকজ আমার আগে আরো অনেকগুলো ক্লাস হয়ে গেছে। হ্যাঁ, তোমার এসএসসি তে কত মার্কস, এইচএসসি তে কত মার্কস থাকবে, কি কি কোন সাবজেক্টে কত, ডিপার্টমেন্টে কয়টা সিট, এগুলো জেনে গেছো। তো আমি এখন যেটা বলবো, কেন তোমার আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় আসা দরকার, বা কেন তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ই লাগবে, বুঝতে পারছো? তো অ্যাকচুয়ালি টু বি অনেস্ট, যেটা ফাইন্যান্সিয়াল দিকটা হচ্ছে যে সর্বপ্রথম, এরপরে কোয়ালিটি বলো, কোয়ালিটির দিকটাও তুমি কনসিডার করতে পারো। বাংলাদেশে আসলে বলো আসলে ভালো পড়াশোনা হয় না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ভালো পড়াশোনা হয় ব্যাপারটা এমন না, কিন্তু বাংলাদেশে ওভারঅল খারাপ সিচুয়েশন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক কম খারাপ। আমি বলবো যে বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা পুরোটাই খারাপ। হ্যাঁ, তোমার যদি ভাই টাকা পয়সা থাকে, হ্যাঁ, তো তুমি চাইলে আরো বেটার অপরচুনিটি দেখতে পারো, স্কিল ডেভেলপ করতে পারো বা বাহিরের দেশে যাইতে পারো, এটা তোমার হাতে। বাট তুমি যদি ঢাকা, মানে তুমি যদি বাংলাদেশে থাকো, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় তোমার জন্য বেস্ট চয়েস, বুঝতে পারছো? মানে সব খারাপের ভিতরে এটা একটু কম খারাপ। এবং এটা তোমাকে ধরো যে বাংলাদেশে যে প্রেক্ষাপট, এখানে তোমার ক্যারিয়ারের যে রেস, এখানে তোমাকে তুলনামূলক একটু আগায় রাখবে,
হ্যাঁ, আমি ভাই অন্যদের মতো চাপাবাজি করতে পারবো না, হ্যাঁ, মিথ্যা কথা বলতে পারবো না যে ঢাবি না পাইলে জীবন মইরা যাবা, বা তুমি কি ঢাবির জন্য শহীদ হয়ে যাও, হ্যাঁ, তুমি পড়তে পড়তে মইরা গেলে তোমার ঢাবিতে কবর হোক, এইসব ফাউল কথা, এগুলা কথা না। বাস্তবতা হচ্ছে যে ভাই তুমি একটু, ভাই সবাই তো ভালো থাকতে চায়, যে সবাই একটু কম টাকায় ভালো জিনিস পাইতে চায়, তাই না? তুমি বাংলাদেশে যদি চিন্তা করো যে এখন কিছু প্রাইভেট বিশ্ববিদ্যালয় হচ্ছে, বাট এটার যে কস্ট, তুমি এই কস্ট দিয়ে বাইরের দেশে গিয়ে আরো ভালো অপরচুনিটি পাবা, তুমি এটা বেয়ার করতে পারবে না। সো তোমার যেহেতু ভাই তুমি আমার মতো গরিব মানুষ, তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় শেষ সম্বল, সব কথার এক কথা। এবারে এটা তোমাকে ধরো ক্যারিয়ারে বলো, নেটওয়ার্কিং বলো, বাংলাদেশে ভাই তুমি যেখানে দেখো, মানে এক নাম্বার দুর্নীতিবাজ যদি দেখো, এটাও দেখবা যে সে কোনো না কোনো সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিল। আবার সবথেকে ভালো মানুষটা, সব থেকে ধরো যে বাংলাদেশের জন্য ভালো উপকার করছে বা বাংলাদেশের জন্য কাজ করতেছে, সেটাও ঢাকা বিশ্ববিদ্যালয়। মানে সোর বাটপার থেকে ভালো সবই হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের। বুঝতে পারছো? মানে বাংলাদেশকে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া চিন্তা করতে পারবে না। বাংলাদেশের সৃষ্টিতে সব থেকে বেশি অবদান ঢাকা বিশ্ববিদ্যালয়ের। বাংলাদেশ 2.0 এর কথাও যদি আমরা বলি, যদিও সবাই মিলেই সবকিছু করি, বাট ওই যে নেতৃত্বের একটা বিষয় থাকে, শুরু করার একটা বিষয় থাকে, ওই যে ফার্স্ট স্টেপ, হু উইল বিল্ড দ্য ক্যাট, এটা তো তোমরা পড়ছো যে কি বিড়ালের গলায় ঘন্টাকে পড়াবে, এইটা আসলে কেউ মানে করতে চায় না। হ্যাঁ, যে আমি যদি প্রথমে গিয়ে যদি মারাটা খাই, তো ঢাকা বিশ্ববিদ্যালয় এই জায়গায় আসলে করে, নিজের কথা চিন্তা করে না করে দেশের কথাটা টুকটাক করে আর কি। ওকে, আচ্ছা ভাই, আমি ভর্তি হতে চেয়েছিলাম, এই জন্য যোগাযোগ করতে। আচ্ছা শিহাব, তুমি এখন যোগাযোগ করে আজকে আমাকে নক দিও, ইনশাল্লাহ আমি ক্লাস শেষে বা রাতে ফ্রি হয়ে বাসায় গিয়ে তোমার সাথে কথা বলবো। ওকে, সো আজকে আমরা আসলে বেসিক্যালি তেমন কিছু করব না। আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাস্ট ইয়ার যে কোশ্চেনটা আসছে 24-25-এ, এই কোশ্চেনটা সলভ করব, দেখবো যে আসলে তোমার এইচএসসির সাথে আসলে কতটুকু ডিফারেন্স, বা আসলে খুব বেশি ডিফারেন্স আছে কিনা। তোমাদের অনেকের ভয় কাজ করে, তাই না? অনেকের কি হয়, ভয় কাজ করে যে ভাই অ্যাডমিশন দিব, তুমি ভয়েই কুপোকাত হয়ে যাও। বেসিক্যালি তোমার ভাই ম্যানেজমেন্ট বা হ্যাঁ মার্কেটিং, এই জায়গাগুলো তুলনামূলক একটু সহজ, প্র্যাকটিস করলেই হবে। ঠিক আছে? আচ্ছা, তোমরা এখন যারা জয়েন হয়েছে ভাই, সবাই একটু কাইন্ডলি একটা করে শেয়ার দিয়ে দিলে কিন্তু সবাই, মানে কি হয়, তোমার বন্ধুরা সবাই ক্লাসটা দেখতে পারে, তাই না? তো সবাই একটা করে শেয়ার দিয়ে দাও। ওকে, এত তোমরা সবাই মুখে এত ভালোবাসি ভালোবাসি বলো, একটু বন্ধুদেরকে মেনশন করে দিবা, শেয়ার করে দিবা, তাইলেই তো হয়, তাই না? ওকে, আমরা তাহলে একদম ফার্স্ট কোশ্চেনে চলে যাই নাকি? ওকে, আচ্ছা, ওকে, সো আমরা কি ডিউ 24-25-এর, মানে দ্যাট মিনস তোমাদের ইমিডিয়েট সিনিয়র যারা, তাদের কোশ্চেনটা আমরা সলভ করবো। সো ফার্স্ট কোশ্চেন তোমাদের জন্য, তোমরা একটু দেখো যে ফার্স্ট কোশ্চেনটা কি আছে ভাই। ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে যে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে? ভাই এটা খুবই ইজি ইজি একটা কোশ্চেন, এটা তোমাদের সবারই পারার কথা, তাই না? এটা তোমাদের সবারই পারার কথা। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে? পিটার ড্রাকার, ফ্রেডরিক ডব্লিউ টেইলর, হেনরি ফেল, আব্রাহাম মাসলো। বলো কে, একটু সবাই বলো। ওকে, ত্রিমা কর্মাকার জয়েন করে ফেলছে। হ্যাঁ, ন্যান্সি মার্গারিতা আছে আমাদের সাথে। একটু তোমরা একটু বাকিরা একটু সবাই জয়েন করো, ঠিক আছে? সবাই একটু জয়েন করো। তাহলে এটা আনসার কি হবে বলো তো? এটা আনসার কি, যে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে? আচ্ছা, এখন বলতে ভাই ডিউ এক্সাম কোথায় হয়? ডিউ এক্সাম এখন বিভাগীয় শহরগুলোতে হয়। শিহাব, তোমার যত প্রশ্ন আছে তুমি একটু আমাকে ইনবক্সে করো, হ্যাঁ? এখন আর মানে তুমি পড়ার বাহিরে কোশ্চেন করিও না, পড়ার কোশ্চেন করিও। তোমার কোনো ইনফরমেশন জানা থাকলে ভর্তি সংক্রান্ত, তোমরা যারা ভর্তি হইতে চাও তাদের জন্য আমি কিছু কথা বলবো, আগে পড়ি, হ্যাঁ, মাঝে মাঝে আমি বলবো, সমস্যা নেই। তো দেখো যে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে? পিএফ ড্রাকার, হেনরি ফেল, আব্রাহাম মাসলো, ফ্রেডরিক টেইলর। কি হবে? ওকে, কি ইশক মনি, অনিক শেখ, আব্দুল কাইয়ুম, ওকে, আমরা রাকিব, হ্যাঁ, কি দিন ইসলাম মুত্তাকিনা। ভাইয়া তুমি হেনরি ফেল কেন দিছো? এই হেনরি ফেল কে কে? হাত তোলো তোমরা। হেনরি ফেল একজন, একজন বলছে হেনরি ফেল। হেনরি ফেল কেন, কেন হবে? হেনরি ফেলকে কি বলা হয়? হুম,
তাহলে কে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে ভাই? F.W. টেইলর। তাহলে কোশ্চেনটা কি খুব কঠিন হয়েছে বলো? কোশ্চেন কি খুব কঠিন? এটা তোমার পড়া জিনিস না, এটা তুমি পারবা, বুঝছো? প্রত্যেকটা এরকমই, প্রত্যেকটা ভাই তোমার কি মানে পড়া জিনিসে, বুঝছো? খুব জটিল কিছু নাই। ওকে, এরপরে আসো, দেখো ট্রেডিং কর্পোরেশন, হ্যাঁ, ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ, এটাকে আমরা বলি কি? এটাকে বলি সংক্ষেপে বলি টিসিবি। কি বলি? টিসিবি, ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ। এটা হচ্ছে কি কোন ধরনের প্রতিষ্ঠান? আমরা প্রতিষ্ঠানের ইয়া পড়লাম না যে পাবলিক কোম্পানি হইতে পারে, এরপরে কি রাষ্ট্রীয় ব্যবসা হইতে পারে, হ্যাঁ, এরপর সমবায় সমিতি হইতে পারে, এক মালিকানা হইতে পারে, অংশীদারি হইতে পারে। সো কি হবে এখানে? কি হবে বলতো? ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ, পাবলিক লিমিটেড কোম্পানি কোনগুলা? যারা নিজেদের শেয়ার বিক্রি করে, হ্যাঁ, শেয়ারের মাধ্যমে মূলধন সংগ্রহ করে, মিনিমাম সদস্য সংখ্যা থাকতে হবে 7 জন, সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। আর হচ্ছে কি প্রাইভেট লিমিটেডের ক্ষেত্রে কি? এখানে মিনিমাম 2 জন, সর্বোচ্চ 50 জন। সমবায় সমিতি কাইন্ড অফ হচ্ছে কি আমার পাবলিক লিমিটেড কোম্পানির মতো আর কি, যে সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। ওকে, আচ্ছা, এখন আরেকটা আছে কি রাষ্ট্রীয় ব্যবসা। সো রাষ্ট্রীয় ব্যবসাটা কি জিনিস ভাই? রাষ্ট্রীয় ব্যবসা হচ্ছে ওই ধরনের ব্যবসায় যেই ব্যবসায়টা কি হয় ভাইয়া? যেই ব্যবসায়টা রাষ্ট্রের অধীনে গঠিত, পরিচালিত, বা কি করা হয়, কোনো বেসরকারি প্রতিষ্ঠানকে রাষ্ট্রীয়ত্বকরণ করা হইলে সেটাকে বলে কি রাষ্ট্রীয় ব্যবসায়। দ্যাট মিনস এটা রাষ্ট্রপতির বিশেষ আদেশ বলে তৈরি হইতে পারে, এটা সংসদে বিশেষ বিল পাশের মাধ্যমে হইতে পারে, ঠিক আছে, বিশেষ কোনো কি রাষ্ট্রের অধীনে, অথবা ধরো আমার একটা পার্সোনাল কোম্পানি, লাইক ধরো আইএডুকেশন, এটা কি? এটা হচ্ছে কি একটা ব্যক্তিগত প্রতিষ্ঠান, ঠিক আছে? এটা আমরা বলতে পারি কি এক মালিকানা প্রতিষ্ঠান। মহসিন ভাইয়ের কে উনি সিইও, হ্যাঁ, সো ধরো সাপোজ উনি এককভাবে প্রতিষ্ঠান, সো এক মালিকানা প্রতিষ্ঠান। এখন কোনোভাবে যদি ধরো গভর্নমেন্ট ডিসিশন নিল যে কি আমরা হচ্ছে কি শিক্ষাটাকে সবার কাছে সহজলভ্য করে দেবো, আরো ফ্রিতে করে দিব, ফর ফ্রি, গভর্নমেন্ট থেকে কি করবে যে একটা অনলাইন প্রতিষ্ঠানের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে আমরা সারা দেশের মানুষজনকে পড়াবো, একদম কোয়ালিটি সার্ভিস। তো আমাদের টাকে কি করলো, তারা একটা রাষ্ট্রে এটা গ্রহণ করে ফেললো, তাহলে এটা কি হয়ে যাবে? রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। বেসরকারি প্রতিষ্ঠান ছিল, এখন সরকার অধিগ্রহণ করছে, বা এটাকে বলে রাষ্ট্রীয়ত্বকরণ, ঠিক আছে? ওকে, কি বিগত বছরে আসা কোশ্চেনগুলো পিডিএফ দিলে, এগুলো ভাই আমাদের লেকচার শিটে দেওয়া থাকবে, প্রত্যেকটা সাবজেক্টের লেকচার শিট থাকবে, ওখানে আমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো চ্যাপ্টার ওয়াইজ ইয়াতে দেওয়াই থাকবে। ওকে, ওইটা নিয়ে কোনো সমস্যা নেই। আর যা যা প্রয়োজন, আমরা তো পিডিএফ দিব না, আমরা তো পুরোপুরি লেকচার শিটই দিব, তাই না? এটা নিয়ে টেনশন করিও না, ঠিক আছে? ওকে, আমিন ভাই একটু এক সেট যদি লেকচার শিট আনা যায়, একটু দেখেন তো, সি ইউনিটের, ওদেরকে একটু দেখাইতাম, ওরা দেখতে যাচ্ছে। ওকে, ঠিক আছে, তাহলে এটা কি হবে? রাষ্ট্রীয় ব্যবসায় ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ, টিসিবি। ওই যে শহর অঞ্চলে দেখবা যে ট্রাক থেকে খাবার টাবার নিতেছে যারা একটু ফাইন্যান্সিয়ালি স্ট্রাগল করে, ঠিক আছে, ওরা। এবার দেখো মানব সম্পদ কোন ধরনের পরিবেশের অন্তর্ভুক্ত? বলো তো কোন ধরনের পরিবেশের অন্তর্ভুক্ত? বলো, মানব সম্পদ কোন ধরনের পরিবেশের অন্তর্ভুক্ত? বলো। পরিবেশকে আমরা বেসিক্যালি দুইটা ক্যাটাগরিতে ভাগ করি, একটা হচ্ছে কি ব্যষ্টিক, আর একটা হচ্ছে সামষ্টিক। একটাকে বলি নিয়ন্ত্রণযোগ্য, আরেকটাকে বলি অনিয়ন্ত্রণযোগ্য, তাই না? অনিয়ন্ত্রণযোগ্য। একটাকে বলি অভ্যন্তরীণ, আরেকটাকে বলি বাহ্যিক। ক্লিয়ার? আই গেস দেখা যাইতেছে পুরা লেখা, ঠিক আছে? সো এই যে পরিবেশ, এগুলোকে আমরা এই কয়েকটাতে ক্যাটাগরিতে ভাগ করতে পারি। এখন আমাদের যে বাহ্যিক বা অনিয়ন্ত্রণযোগ্য বা সামষ্টিক পরিবেশ, এগুলোর মধ্যে অনেকগুলো ক্যাটাগরি আছে,
অর্থনৈতিক, প্রযুক্তিগত, সামাজিক, হ্যাঁ, রাজনৈতিক, ঠিক আছে, সাংস্কৃতিক, অনেক কিছু আছে। তো মানব সম্পদ, কোনো কিছু যদি ভাই সম্পদ অথবা অর্থ অথবা টাকা পয়সা রিলেটেড থাকে, তাহলে এইটা চোখ বন্ধ করে কোথায় যাবে? চোখ বন্ধ করে অর্থনীতিকে যাবে। একজন সামাজিক অলরেডি আনসার করে ভুল করে ফেলছো, শিহাব ভাইয়া। দেখো, যদি কি হয়, এটা সম্পদ, অর্থ, টাকা রিলেটেড থাকে, যেমন কি ধরো মাথাপিছু আয়, হ্যাঁ, এরপরে ধরো যে ব্যাংক ঋণ, হ্যাঁ, এরপরে ধরো যে বৈদেশিক কি রিজার্ভ, মানে রিজার্ভ, এরপরে কি থাকতে পারে, আর্থিক প্রতিষ্ঠানের অবস্থা, এরপরে কি কি বলে এটাকে, ইনফ্লেশন, ডিফ্লেশন, এইগুলা যদি থাকে সবগুলো কি হবে? অর্থনীতিতে যাবে, অর্থনৈতিক পরিবেশে। এখন একটা কনফিউজড হয়, একটা হচ্ছে কি ধরো, একটা হয় জনসম্পদ, ঠিক আছে, ধরো জনসম্পদ, আরেকটা হয় কি জানো, আরেকটা হয় জনসংখ্যা, জনসংখ্যা। দেখো, একটা হয় জনসংখ্যা, একটা হয় জনসম্পদ, ঠিক আছে। জনসম্পদ যখন হবে, যখন সম্পদ থাকবে কোনো কিছু, তখন এটা অর্থনৈতিক। আর যদি জনসংখ্যা থাকে তাহলে এটা জনমিতিক বা জনসংখ্যাগত। বা এটা যদি না থাকে, ধরো এই অপশনগুলোতেই জাস্ট এখানে দিছে, এখানে ধরো মানব সম্পদের জায়গায় বা জনসম্পদের জায়গায় জনসংখ্যা দেওয়া, লাইক ধরে নাও জনসংখ্যা, তাহলে এখানে আনসার তুমি কি করতা? এখানে তাহলে তোমার বেশি অ্যাকসেপ্টেবল কোনটা? সামাজিক, তাই না, জনসংখ্যা। তাহলে আমরা এটা অ্যাকসেপ্ট করতে পারি। ক্লিয়ার? ওকে। তাহলে ধরো যদি বল যে ঋণ, হ্যাঁ, এরপর হচ্ছে কি যে এরপরে কি কি বলে এটাকে, মাথাপিছু আয়, রিজার্ভ, হ্যাঁ, এই টাইপের সব জিনিস হবে কি আমার এই অর্থনৈতিক পরিবেশে আন্ডারে পড়বে। ক্লিয়ার? বুঝতেছো? ওকে। সো শিহাব সহ শুধু সি ইউনিটের সংখ্যা জানতে চেয়েছে, কতজন ঢাবিতে চান্স পেয়েছে। আচ্ছা, ঢাবিতে কতজন চান্স পেয়েছে, আমাদের হাতে এখন পর্যন্ত যে লিস্ট আসছে, হ্যাঁ, আমাদের সংবর্ধনা প্রোগ্রামের জন্য আমরা গুগল ফর্ম দিয়েছিলাম। সো ওই ফর্মে আমাদের হচ্ছে কি অলমোস্ট 50 জনের মতো ইয়া করছে। এরপরে অনেকেই থাকে যে ইনফর্ম করে না, হ্যাঁ, বা ইয়া থাকে, মিসিং থাকে, অনেকেই হয়তো টাইমলি, কারণ আমরা তো ফর্ম একটা নির্দিষ্ট সময় পরে বন্ধ করে দিচ্ছি, অনেকে হয়তো নোটিস হয় নাই। তো আমরা ধরে নিতেছি ধরো 50 জন বা 50+, ঠিক আছে, ঢাবিতে এটা, হ্যাঁ, আমাদের কাছে ওদের সকল ইনফরমেশন আছে। আর এন্ড যদি তুমি অন্যান্য ইউনিভার্সিটির কথা বলো, গুচ্ছের কথা বলে, গুচ্ছতে সেকেন্ড হয়েছে আমাদের স্বাধীন, হ্যাঁ, আমাদের ইয়াতে ছিল স্বাধীন শিকদার, তারপরে আরো অনেকেই চান্স পাইছে, হ্যাঁ, ও আবার রাবিতেও চান্স পাইছে, অনেক, মানে ধরো সকল ইউনিভার্সিটি মিলাইলে আমরা 400-500 অন এন অ্যাভারেজে বলতে পারি, ঠিক আছে। আচ্ছা, আর তোমরা যারা হচ্ছে কি আমাদের ডিইউআইসিউ ব্যাচ নিয়ে কথা বলতেছিল যে ভাইয়া পিডিএফ দিন, পিডিএফ না, আমরা কিন্তু এই যে দেখো লেকচার শিট দিব, এবং তোমাদের হিসাব বিজ্ঞানের লেকচার শিট গুলো চলে আসছে, হ্যাঁ, বাংলা ইংরেজি এগুলোও চলে আসছে। সো তোমরা যারা ভর্তি হয়েছো, আশা করতেছি, মানে এখন তো আমাদের অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছে, সবাই একটা সিরিয়াল অনুযায়ী পাঠানো হচ্ছে। তো আশা করি তোমরা কয়েকদিনের ভিতর পেয়ে যাবা। আই গেস ম্যাক্সিমাম হচ্ছে কি 1 উইক। আর তোমাদের ক্লাস তো এখনো শুরু হচ্ছে না, এক্সাম শেষ হওয়ার আগ পর্যন্ত। এক্সাম শেষ হোক, এরপরে ফাউন্ডেশন ক্লাস হবে, এরপরে ফাইনালি যখন আমরা লেকচার শিট থেকে তোমাদের ক্লাস নেবো, তখন তোমাদের লেকচার শিটগুলো অবশ্যই হাতে পৌঁছায় দিয়ে ক্লাস নিব, সমস্যা নেই। আর তোমরা যারা ভর্তি হইতে চাও ভাই, তারা হচ্ছে কি, মানে এইটা হচ্ছে কি গ্র্যাজুয়ালি কি বাড়তেই থাকবে। এখন ডিসকাউন্ট হচ্ছে কি এই 4,299 টাকা তুমি ভর্তি দিতে পারবা। কি কি পাবা? প্রত্যেকটা সাবজেক্টে তুমি লেকচার শিট পাবা, এরপরে হচ্ছে কি পাবা, এই ভোকাবুলারি বই পাবা, তুমি বাংলা বিরোচন বই পাবা, ওএমআর শিট পাবা, এগুলো সবকিছু পাবা। এগুলো ভাই তোমরা জানো, এগুলো নিয়ে বলতে চাই না। এই শিহাব প্রশ্নটা করছে বিধায় যে ভাই পিডিএফ দিয়েন, আরেকজন বলছে ভাই কোশ্চেন কি থাকবে কিনা। জাস্ট আমি যদি একটু দেখাই, হ্যাঁ, আমি জাস্ট অ্যাকাউন্টিং শিটের ফার্স্ট লেকচার এটা, হ্যাঁ, এই যে দেখো শুরুতে দিছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় 24-25 সেশনের প্রশ্ন ও ব্যাখ্যা, প্রশ্ন ব্যাখ্যা, প্রশ্ন ব্যাখ্যা, এভাবে দেওয়া আছে, হ্যাঁ।
এরপরে দেখো একটা টপিক ডিসকাস করছে, এখান থেকে কোনটা বেশি ইম্পর্টেন্ট, কোনটা কি, কোনটা ম্যাথ, কোনটা থিওরি, এখান থেকে কিভাবে কি করবা, বহু নির্বাচনী প্র্যাকটিস করবা, মানে এটা ডিটেলস দিয়ে দিছে। ঠিক আছে, এটা নিয়ে তোমাদের টেনশন করতে হবে না ভাই। হ্যাঁ, তোমরা পড়ো। ওকে, আচ্ছা একজন বলতেছে যে ভাইয়া কমার্স থেকে বিভাগ, আচ্ছা এটা তোমরা আনসার করো আর আমি কমেন্টে তোমাদের আনসারগুলো দিতে থাকি, তোমরা এটা আনসার করো। দেখি, যখন ফাহিম তার কর্মীদের কত সংখ্যক পণ্য উৎপাদন করা উচিত তা নির্ধারণ করেন, তখন তিনি ব্যবস্থাপনা কোন কাজটি সম্পন্ন করেন, বলো, এটা তোমরা বলো। আর কমেন্টে দ্বিধার জয় বলছে তানিশ ইসলাম স্যার বলতে, ভাই লেকচার শিট পড়লে কি অন্য বই পড়া লাগবে না? না, আশা করি তোমাদের লাগবে না। বিগত বছরগুলোতে আমাদের এই লেকচার শিট গুলো পড়েই হচ্ছে সবাই চান্স পেয়েছে, এক্সট্রা তাদের বই কিনতে হয় না। এরপরেও তোমার ফার্দার যদি মনে হয় পার্সোনালি যে ভাই আমার মনে হয় যে আমার কিনা দরকার, এটা আপ টু ইউ, বাট আমি কনফিডেন্টলি বলি বা আমরা যেটা দেই এর থেকে আসলে আর বেশি কিছু লাগে না, বুঝছো? মানে বেশি পড়ার ভিতর তো মাহাত্ম নাই, তাই না? তোমার হচ্ছে কি দক্ষতার সাথে কাজ করতে হবে, দ্যাট মিনস উইদিন শর্ট টাইম সবকিছু। ওকে, পারভেজ বলতেছে ভাই আইএলটিএস করতেছি, চলে যাবো। আইএলটিএস করতেছো ভাই, খুবই ভালো ডিসিশন। যদি বাপের টাকা পয়সা থাকে, তোমার ইচ্ছা থাকে বাইরে গিয়ে থাকার, ইউ আর ওয়েলকাম, বাইরে যাও, এটা ভালো অপশন। বলতে ভাই হেড অফিস কোথায়? এটা হচ্ছে যে ফার্ম গেট মণিপুরি পাড়ায়। আর যদি বাংলাদেশে থাকা লাগে তাহলে ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে হবে আর কি, চেষ্টা করো। ওকে, এই লেকচার শিট গুলো পড়লে এনাফ ভাইয়া, এইগুলো পড়লে এনাফ। আচ্ছা, তাহলে দেখো ফাহিম কি করছে, তাহলে আমার কতটুকু উৎপাদন করতে হবে, কি করতে হবে না করতে হবে, এগুলা ভাবা, এগুলা নির্ধারণ করা। হ্যাঁ, এটা কি বলতো, এটা কি হবে বলো? তার কর্মীদের কত সংখ্যক পণ্য উৎপাদন করা উচিত, দেখো উচিত তা নির্ধারণ করছে, দ্যাট মিনস আমাদের কতটুকু করলে ভালো হবে, কতটুকু করলে লস হবে, এই হিসাব নিকাশটা করা। তাহলে এইটা বেসিক্যালি কি, এটা তো আমরা কখন করি, স্টার্টিং এ না, আমরা একটা কাজ শুরু করার আগে যে আসলে আমাদের কতটুকু পণ্য উৎপাদন করা উচিত। লাইক ধরো আমরা এবার লেকচার শিট যে প্রিন্ট দিলাম, কত পিস প্রিন্ট দিব, এটা ভাবাটা কি হবে, এটা তো পরিকল্পনা। আমরা নিয়ন্ত্রণ কখন হবে, যখন আমরা দেখব যে লাইক ধরো আমরা চিন্তা করছি যে আমাদের এবছর আমাদের ডিআইসিউ ব্যাচে ধরো 5,000 স্টুডেন্ট ভর্তি হবে, সাপোজ 5,000 থেকে চিন্তা করছি ধরো 6,000 হয়ে গেছে, কেন 6,000 হয়েছে এটা দেখাশোনা করা, কম্পেয়ার করা, মানে আমার পরিকল্পনা অনুযায়ী কাজ হচ্ছে কি হচ্ছে না এটা দেখা। হ্যাঁ, দেখে যদি কোনো ভুল ত্রুটি থাকে এটা সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা, এই সামগ্রিক কাজটাকে আমরা বলতেছি কি ভাইয়া, যে নিয়ন্ত্রণ। ক্লিয়ার? নেতৃত্ব জিনিসটা কি, ওই যে অন্যকে দিয়ে কাজটা করাই নেওয়া। হ্যাঁ, সংগঠন কি, যে আমার যাবতীয় সবকিছুকে একত্রিত করা, সবার কাজ টাজ ভাগ করে দেওয়া সামগ্রিকভাবে। ক্লিয়ার? ওকে, আমি আজকে ডিটেলস বলতেছি না বিকজ এগুলো তো আমাদের টপিক ওয়াইজ আসবে, আমি জাস্ট আজকে তোমাদেরকে জাস্ট পরিচিত করাইতেছি, তোমাদের মনের যে ভয়টা, এই ভয়টা দূর করে দিতেছে। এখন এটা ভাই তুমি এইচএসসি তো পড়ছো, খুব জটিল কিছু না, নতুন কিছু না, কঠিন কিছু না। ওকে ওকে, এবার আসো, যখন একজন ব্যবস্থাপক তার প্রকল্পগুলা, হ্যাঁ, তার প্রকল্পগুলি সঠিক মান বজায় রেখে সম্পন্ন করেন, কি বলছে, মান বজায় রেখে সম্পন্ন করেন, কিন্তু অন্যদের তুলনায় বেশি সময় নেন, তখন ব্যবস্থাপক হিসেবে তিনি কেমন? এটা একটু আনসার করো, এটা একটু আনসার করো দেখি। যে সে তার কাজ ঠিকঠাক মতো করছে, কোয়ালিটি মেনটেন করছে, বাট অন্যদের থেকে তুলনামূলক সে একটু বেশি সময় নিচ্ছে, তখন তাকে আমরা কি বলবো একটু দেখো। আচ্ছা, বলতে ভাইয়া কমার্স থেকে বিভাগ পরিবর্তন করে বি ইউনিটে পরীক্ষা দেওয়া সহজ নাকি সি ইউনিটে? ভাই কোনোটাই তো সহজ না, তাই না? পড়তে হবে আর কি। তোমার বি ইউনিটে যদি পরীক্ষা দাও ওই ক্ষেত্রে তোমার জিকে পড়া লাগবে নতুন ভাবে, আর সি ইউনিটের গুলোর সাথে তোমার আসলে পরিচিত তুমি আগে থেকে, সো তোমার একটু কনফিডেন্ট থাকবা, তুমি কনফিডেন্স কাজ করবে বেশি। ঠিক আছে, সো আমার কাছে যেটা মনে হয় যে তুমি সি ইউনিটকে ফোকাস করে পাশাপাশি সময় করে অল্প অল্প একটু বি ইউনিটেরটা প্রিপারেশন নিতে পারো, বাংলা ইংরেজি তো কমন, পাশাপাশি জিকেটা। ধরো তুমি যদি কোনো একটা অপশন টোটালি বাদ দিয়ে যাও, দ্যাট মিনস তোমার অপশন কমে গেছে,
তুমি সি ইউনিটেরটা ফোকাস করে বি ইউনিটটাকে পাশাপাশি রাখতে পারো। এতে কি হবে, ধরো সি ইউনিট আনফরচুনেটলি না হলে বি ইউনিট যেন তুমি একটা মোটামুটি পজিশনে থাকতে পারো। ঠিক আছে, আমি কোনোটাকে সহজ কঠিন বলবো না, দুটোটাই কঠিন। তোমার পরিশ্রম, সদিচ্ছা, এগুলা লাক, এগুলোর উপর নির্ভর করে। হ্যাঁ, ওকে। আচ্ছা, তো এখন তাইলে এটা কি হবে, সে তার কাজ যেহেতু এখানে বলছে কি দক্ষ কিন্তু অকার্যকর না, সে তো অকার্যকর না, সে তো কাজ ঠিকঠাক ভাবে করতেছে। হ্যাঁ, এরপরে নেতা কিন্তু শীর্ষ ব্যবস্থাপক নয়, না এটাও বেসিক্যালি হয় না। ওকে, প্রকল্পমুখী কিন্তু অকার্যকর, অকার্যকর হইলে তো হবে না। হ্যাঁ, বেসিক্যালি দেখো সে কার্যকর, সে কিন্তু কাজ কিন্তু কোয়ালিটি মেনটেন করে করতেছে, কিন্তু অদক্ষ। দক্ষতার ডেফিনেশনটা কি, দক্ষতার ডেফিনেশন হচ্ছে লাইক ধরো আমরা একটা জিনিস, ধরো একজন নতুন বাবুর্চি, হ্যাঁ, অথবা হচ্ছে কি কি বলতে পারো, ধরো একজন ম্যাথের টিচার, হ্যাঁ, একজন ম্যাথের টিচার, দুইজন ম্যাথের টিচার, একজন হচ্ছে কি 10 বছর ধরে পড়াইতেছে, আর একজন ধরো আজকে ফার্স্ট ডে তার। তাহলে যে ফার্স্ট ডে পড়াইতেছে তার তো এক্সপিরিয়েন্স কম, তার দক্ষতা কম। হ্যাঁ, সে কি করবে, ধরো একটা ম্যাথ গতানুগতিক ভাবে সে হয়তো অনেক বড় করে করাবে, যেটা করতে অনেক বেশি সময় লাগবে। আবার যে একজন দক্ষ, সে যে অনেক দিন ধরে পড়াইতেছে, হ্যাঁ, অভিজ্ঞ, সে কি করবে, সে দেখবা যে এমন একটা সুন্দর টেকনিক অর ইয়া শিখাই দিবে যেটা তুমি শর্ট টাইমে করতে পারবা। দক্ষতার ডেফিনেশন হচ্ছে যে কি তুমি কম সময়ে কি করবা, কম সময়ে তোমার যেই আউটপুট সেটাকে তুমি বের করে নিয়ে আসতে পারবা। দ্যাট মিনস এখানে সে কি কোয়ালিটি মেনটেন করতে পারছে, বাট সে কি করতে পারে নাই, শর্ট টাইমে করতে পারে নাই। সো দক্ষতা জিনিসটা এটাই বুঝে কোনো একটা কাজ দ্রুততম সময়ে সঠিকভাবে শেষ করতে পারা। দ্যাট মিনস সে একটু কম দক্ষ, অদক্ষ। ক্লিয়ার? ওকে, আচ্ছা এবার বলো, এবার বলো যে ব্যবস্থাপনার কোন নীতি অনুসারে একজন ব্যক্তির কেবল একজন ব্যবস্থাপকের কাছে রিপোর্ট করা উচিত। আমরা হেনরি ফেউলের, চলে গেছি মনে হয় ক্যামেরাতে। ওকে, তো আচ্ছা আমাকে কি দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না তাই না? আচ্ছা একটু ওয়েট করে, এখন তোমরা এখন চলে আসবো আমি। তো তোমাদের কমেন্টে প্রশ্নগুলো করো, তোমাদের কি কি জিজ্ঞাসা আছে। ওই যে যেমন শিয়াব বলছে ভাইয়া ছবিতে তো আইবি এর মতো প্রশ্ন প্যাটার্ন, হ্যাঁ অনেকটা ওই রকম। ঠিক আছে, আইবি এর মতো করে না, মানে প্যাটার্নটা সেম, বাট ওরা একটু তুলনামূলক সহজ করে। ডিইউআইবি এতে একটু হচ্ছে কি বেশি হার্ড করে। কোথাও যায় নাই, হচ্ছে যে মেবি একটু ইয়াটা ক্যামেরাটা নড়ে গেছে, এই জন্য মানে আমাকে স্ক্রিনে দেখা যাচ্ছে না। হ্যাঁ, তো তোমরা যারা ফাঁকিবাজি করবা তাদের ভবিষ্যৎ কিন্তু এরকম স্ক্রিনের মতো কালো হয়ে যাবে। হ্যাঁ, তো তোমাদের কি কি জিজ্ঞাসা সেটা করো। কিছু দেখা যায় না, দেখা যাওয়া লাগবে না, তো তুমি হচ্ছে যে কি প্রশ্ন করো, তোমাদের কি কি জিজ্ঞাসা আছে মনের ভিতরে, মনের দোয়ার খুলে দাও। আমাকে দেখা যাচ্ছে না, আমাকে দেখে কি করবো বলো, আমি তো সুন্দর না, তাই না? হ্যাঁ, তোমরা প্রশ্ন করো। ওকে, কি প্রশ্ন বলো তো, জিজ্ঞেস করো যে ভাইয়া ডাকসু হবে, হ্যাঁ ডাকসু কি খায় না মাথায় দেয়, যে কোনো কিছু নিয়ে জিজ্ঞেস করতে হবে। এই যে চলে আসছি, এখন দেখা যাচ্ছে তাই না, একদম ঝকঝকা। ওকে, আচ্ছা তাহলে দেখো আমরা যেখানে ছিলাম যে কি আমরা জানি যে আদেশের ঐক্য নীতিতে কি হয়, যে একজন ব্যক্তির মাত্র আদেশদাতা কি হবে, একজন ব্যক্তি হবে, তাই না? ওকে, তাহলে দেখো আদেশের ঐক্য নীতি তাহলে কি ব্যবস্থাপনার আদেশের ঐক্য নীতি অনুসারে কি করবে, একজন ব্যক্তি কেবল একজন মাত্র ব্যবস্থাপকের কাছে রিপোর্ট করবে। ক্লিয়ার? ওকে, একজন ফ্রেন্ড বলছে এনইউতে কোর্স আছে কিনা। এনইউ এর জন্য আমাদের আপাতত কোনো কোর্স নাই বা প্ল্যান নাই, ঠিক আছে, পরবর্তীতে আসলে জানানো যায়। বাট সে এখন ভাই আমাদের এই ডিউ কোর্সে ভর্তি হইলেই কিন্তু তার দুনিয়াবি সব কোর্সের প্রিপারেশনই হয়ে যায়, তাই না?
আচ্ছা, সো কি এরপরে দেখো নির্দেশনার ঐক্য নীতি। নির্দেশনার ঐক্য কি, যে সিকুয়েন্স যেন বজায় থাকে, সবার জন্য, সবাই যেন একই উদ্দেশ্যে কাজ করে। হ্যাঁ, ধরো কি বললো, উৎপাদন বিভাগকে বললো যে কি করতে হবে, তোমার 500 পিস শার্ট উৎপাদন করতে হবে, কিন্তু ফাইন্যান্স বিভাগ থেকে আমাকে 500 পিসের র মেটেরিয়ালসে টাকা দিচ্ছে না, তারা 300 পিসের টাকা দিচ্ছে, তাদেরকে ধরো 300 পিসের ক্লিয়ারেন্স দিচ্ছে, তাহলে কি হবে? হবে না। বুঝছো, সকলেই একই উদ্দেশ্যে কি করতে হবে, কাজ করতে হবে। বুঝতে পারছো? এরপরে দেখো কি শৃঙ্খলার ঐক্যনীতি, মানে সঠিক বস্তুকে সঠিক জায়গায় রাখতে হবে আর কি। বুঝছো, শৃঙ্খলার ঐক্যনীতি এটা কি বুঝায়, যে আমার প্রতিষ্ঠানের যে বস্তুটা যে জায়গায় থাকলে ভালো হয়, যে যেই জায়গায় দক্ষ তাকে ওই জায়গায় দিলাম, এই টাইপের বিষয়বস্তু। ঠিক আছে, যাকে যে জায়গায় বেস্ট ইউটিলাইজেশন করা যায়, ব্যবহার করা যায়। নিয়মানুবর্তিতার নীতি কি হবে, সবাই সবকিছু রুলস রেগুলেশনস মেনে চলবে, টাইমলি কাজ করবে, এবং এটা শুরু থেকেই। বুঝছো? ওকে, আচ্ছা, সি ইউনিটে, হ্যাঁ, প্রতিটা সিটের এগেনস্টে প্রায় 40 জনের মতো লড়াই করে। ঠিক আছে, ওকে বলতেছে ভাইয়া, একজন বলতে ভাই আপনার এত লম্বা ঘন চুলের রহস্য কি? হ্যাঁ, এই কোশ্চেনটা ডিইউতে আসবে, আমি কনফার্ম। ঠিক আছে, এটাই আসবে, এই কোশ্চেনে তো ডিইউতে আসবে, তাই না? বাট পার কতগুলা, পড়াশোনার নাম নাই। এত সহজ প্রশ্ন কি আসছিল? হ্যাঁ ভাই, এত সহজ প্রশ্ন আসছিল। এইটা হয়েছে কি, তোমাদের তো এবার এবার ডিইউতে 2বার এক্সাম নিছে, প্রথমবার একবার এক্সাম নিছে, এরপর আবার একবার এক্সাম নিছে, ওরা ভুল করছিল, হ্যাঁ, প্রশাসন। ওকে, ওকে, সো আবার একটু, আমি যেহেতু কি আমি যেহেতু মার্কেটিং এ পড়ি, একটু প্রমোশন করি। সেটা হচ্ছে, তোমরা যারা বলছো যে ভাই এখন ভর্তি হবো বা একটু পরে ভর্তি হয়, কয়দিন পরে, সো বেসিক্যালি আমি জাস্ট একটা জিনিস তোমাদের ক্লিয়ার করতে চাই। সো এখন যে ফিটা না, হ্যাঁ, কত, 4299, এটা কিন্তু ডিভাইডে বাড়তেছে। লাইক এটা শুরু হয়েছিল কত দিয়ে, 4000, হ্যাঁ, 4099 দিয়ে, এখন এটা কি হয়েছে, আহ, এখন এটা 4299 হয়ে গেছে, তাই না? এটা কেন হয়েছে জানো? মানে যারা আগে ভর্তি হয়েছে তারা একটু কমে ভর্তি হইতে পারছে, 200-300 টাকা, বিকজ ওরা ভাই পরীক্ষার মাঝে আগে আগে ভর্তি হয়েছে, তো ওদেরকে তো একটু বেশি ডিসকাউন্ট দেওয়াই লাগবে। সো যে আগে ভর্তি হবে, ওই যে তোমরা দেখো না, আগে আসলে আগে পাবেন, পরে আসলে পাইবেন না। তো আপনাদের ক্ষেত্রেও এইটা, যে কি, যে আগে আসলে ডিসকাউন্ট পাবেন, পরে আসলে পাবেন না বা কম পাবেন। তো এটা গ্র্যাজুয়ালি বাড়তে বাড়তে 4500-তে যাবে, এরপরে ধরো যে মূল ফি কত, 7999, তো এইভাবে বাড়তেই থাকবে। তো তোমরা যারা ভর্তি হইতে চাও ভাই, তোমাদের পরীক্ষাও শেষ, দ্রুত ভর্তি হও, ডিসকাউন্ট নাও, এটাই তো আর কি। দুনিয়াতে কি আছে, ডিসকাউন্টের উপরে কোনো কথা আছে নি মিয়া? ঠিক আছে, ওকে, এবার বলো যে কোন কোন অংশীদার একটি ব্যবসায়ের মূলধন বিনিয়োগ করে কিন্তু এর ব্যবস্থাপনায় সক্রিয় ভূমিকা পালন করে না? ও, সুন্দর প্রশ্ন, সুন্দর প্রশ্ন। এটার আনসার দাও, এই মিয়ারা, দ্রুত আনসার দাও, লেট করলে কিন্তু দেরি হবে। ওকে, 7A, ওকে, কি, রাফিনা জান্নাত, অনিক শেখ, ওকে। আচ্ছা, তাহলে দেখো যে কি, আহ, আমরা যেটাকে বলি কি, ঘুমন্ত অংশীদার। কি, ঘুমন্ত অংশীদার। ঘুমন্ত অংশীদার কাদেরকে বলি ভাই? ঘুমন্ত অংশীদার তাদেরকেই বলি যাদের কি ব্যবসায়ে মূলধন বিনিয়োগ থাকে এবং পরিচালনায় অংশগ্রহণ করার সুযোগ থাকা সত্ত্বেও তারা অংশগ্রহণ করে না। ঠিক আছে, তাদেরকে বলি ঘুমন্ত অংশীদার, বা এদের আরেকটা সুন্দর নাম আছে, সেটাকে বলে নিষ্ক্রিয় অংশীদার। কি ভাইয়া? নিষ্ক্রিয় অংশীদার। ক্লিয়ার? এই নামটা মনে থাকবে, এটা আসবে, এই টাইপের নাম দিয়ে আসতে পারে। ঠিক আছে,
ওকে, বাকিগুলা কি? সীমিত অংশীদার। সীমিত অংশীদার কি? যার দায় সীমিত থাকবে, যার দায় সীমিত থাকবে। সাধারণত আমরা কি জানি যে অংশীদারি ব্যবসায়ের যারা অংশীদার তাদের দায় কি? অসীম থাকে, তাই না? ওকে, এরপরে নামমাত্র অংশীদার, এটা কি? এই বেটা আসলে অংশীদার না, বুঝছো? ওয়েট, কই গেল? ওকে, এ শুধু কি করে, এ তেমন কিছু বিনিয়োগ টিনিয়োগ করে না, সুনাম টুনাম ব্যবহার করার সুযোগ দেয়। হ্যাঁ, ওকে। আরেকটা সাধারণ অংশীদার। সাধারণত আমরা অংশীদার বলতে যাকে বুঝে থাকি আর কি, বুঝছো? অংশীদারদের যে বৈশিষ্ট্যগুলো পড়ি, সাধারণ অংশীদার সেই হচ্ছে মূলত অংশীদার যে ব্যবসায় বিনিয়োগ করে, পরিচালনায় অংশগ্রহণ করে, অসীম দায় বহন করে, মুনাফা হইলে সে গ্রহণ করে, এই টাইপের জিনিসপত্র। ঠিক আছে, ওকে। তাহলে ভাই তোমাদের যে মনে ভয় ছিল, এই ভয়টা দূর হয়েছে, আই গেস দূর হয়েছে। প্রশ্ন খুব কঠিন হয় না, কিন্তু কাহিনী হচ্ছে যে ভাই তোমার বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান ওগুলাতে কিন্তু ভালোই জটিল প্রশ্ন করবে, বুঝছো? সো এই ক্ষেত্রে তোমার যেটা করতে হবে ভাই, পড়তে হবে। ওকে, আচ্ছা, ওকে। কর্মসূচি কোন ধরনের পরিকল্পনা বলো তো? কর্মসূচি স্থায়ী পরিকল্পনা, একার্থক পরিকল্পনা, আরো কত ধরনের পরিকল্পনা আছে নাকি? সো একার্থক পরিকল্পনা কি? যে এই পরিকল্পনাটা আমরা জীবনে একবার ব্যবহার করতে পারবো, বুঝছো? হ্যাঁ, আর স্থায়ী পরিকল্পনা কি? যে পরিকল্পনাটা আমরা বারবার ব্যবহার করতে পারবো, বারবার। ঠিক আছে, লাইক এখানে আমরা যদি বলি যে কর্মসূচি কোন ধরনের পরিকল্পনা, কর্মসূচিটা কি? হ্যাঁ, কিলো, ওকে। দেখো, তাহলে কর্মসূচি জিনিসটা কি? কর্মসূচি হচ্ছে প্রকল্প, আছে না? প্রকল্প, প্রকল্প বাস্তবায়নের, বাস্তবায়নের ছোট 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 কর্ম পরিকল্পনা, পরিকল্পনা বা ধাপ। ঠিক আছে, ওকে। ধরো আমরা কি করতে চাই, আমরা একটা প্রকল্প গ্রহণ করলাম। প্রকল্পটা কি জিনিস? যে বাংলাদেশকে আর্সেনিক মুক্ত করতে চাই। এখন আর্সেনিক মুক্ত করতে চাই, এটা একটা বিগার পোর্শন, এটা একটা বড় ধরনের কাজ। এটা করতে হলে আমাদের অনেক ধরনের কিছু করতে হবে। সো এটার একটা স্টেপ, এটার একটা পার্ট হচ্ছে যে কি পানিতে আর্সেনিক আছে কিনা, বা যেই কলগুলাতে, টিউবওয়েল গুলাতে পানিতে আর্সেনিক আছে ওগুলাকে আমরা রেড সাইন দিয়ে কি করলাম, ক্রস চিহ্ন এঁকে দিলাম। তাহলে কি কোনগুলাতে আর্সেনিক আছে কোনগুলাতে নাই এইটা ডিসাইড করা, এইটা হচ্ছে কি একটা পার্ট। তাহলে প্রকল্পের যে ছোট ছোট অংশগুলো এটা কি একটা পার্ট। সো এই পার্ট গুলাকে আমরা বলতেছি কি কর্মসূচি। ক্লিয়ার? তাহলে কর্মসূচি এটা কি হবে, তুমি যেটার জন্য সিলেক্ট করবা ওইটার জন্য তুমি ব্যবহার করতে পারবা, মানে জীবনে একবার ব্যবহার করতে পারবা, এটা একাধিকবার ব্যবহার করার সুযোগ নাই। তাহলে এই জন্য এটাকে আমরা কি বলি ভাই, একার্থক পরিকল্পনা বলি। যেমন কি, যেমন ধরো পদ্মা সেতু, পদ্মা সেতুর যে ডিজাইন, হ্যাঁ এটা ভাই তুমি যে প্ল্যান এটা তোমার পদ্মা সেতুতেই তুমি ব্যবহার করতে পারবা। তুমি বুড়িগঙ্গায় গিয়ে পদ্মা সেতুর প্ল্যান দিয়ে কাজ হবে না, কারণ এক একটার, হ্যাঁ ধরো নদীর খরস্রোতা বা গভীরতা, হ্যাঁ পানির উচ্চতা, মাটির অবস্থা, এইগুলা কি চেঞ্জ, তাই না? এক না। দ্যাটস ওয়াই যেগুলো আমরা একবার ব্যবহার করতে পারি অন্য কোথাও ব্যবহার করতে পারি না, এটা হচ্ছে একার্থক। আর স্থায়ী কি কি? ওই যে নিপার কৌশল, নীতি, রীতি, হ্যাঁ যেগুলা কি বারবার ব্যবহার হয়। ধরো এডুকেশনের ধরো একটা সিস্টেম, কি সিস্টেম হচ্ছে কি কি হবে, যে তোমার তোমরা যারা অফিস করবা, অফিসের অফিসিয়াল থাকবা, তাদের কি করতে হবে, প্রতিদিন অফিসে ঢুকলে তোমার ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, বের হওয়ার সময় ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। এটা কি রুলস। এখন অফিসে নতুন কেউ আসলে তাকে এই রুলস ফলো করতে হবে, পুরাতন যারা আছে তাদেরও ফলো করতে হবে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার স্থায়ী পরিকল্পনা, বারবার ব্যবহার করতে হবে এখন যেই আসুক, তাই না? রূপকথার রাজকন্যা বলতে ভাই এত সহজ আসবে কি? ভাই এইটা আসলে ডিপেন্ড করে না এক এক বছরে
সিচুয়েশনের উপর, যে টিচার কোয়েশ্চেন করবে তার মুডের উপর। সে যদি এখন বউয়ের সাথে ঝগড়া করে ধরো যে কোয়েশ্চেন করে, তাইলে মনে করে যে তোমাদের মারা দিয়ে দিবে। আর যদি মন টন ভালো থাকে, খুশি থাকে, হয়তো সহজ করবে। এটা এক একবার ডিপেন্ড করে বেসিক্যালি। আর সাধারণত খুব বেশি কঠিন হয় না, বাট এতটাও সহজ হয় না। এবছর একটু বেশি সহজ করে ফেলছে, বুঝছো? মানে আরেকটু স্ট্যান্ডার্ড হওয়ার দরকার ছিল। এটা আসলে দ্বিতীয়বারের কোয়েশ্চেন তো, মানে প্রথমবার মোটামুটি হয়েছিল, ভুল হয়েছিল বিদায় পরে এটা চেঞ্জ করছে। ওকে, অনুসারীদের হতে বেশি কাজ আদায় করিয়ে নেওয়ার প্রক্রিয়া কোন নেতৃত্বের অধীন? ঠিক আছে, কোন নেতৃত্বে বিদ্যমান। তাহলে কি তোমার যারা কর্মচারী আছে তাদের কথা চিন্তা টিন্তা না করে কি করা, শুধু কাজ আদায় করে নেওয়ার ধান্দা যাদের, তাদেরকে কি বলে? তাদেরকে বলে কর্মকেন্দ্রিক। যে কোনো কিছুই চিন্তা করে না, আমার কাজ লাগবে। হ্যাঁ, যে বস হচ্ছে কি শুধু কাজ কাজ করে, কাজ চাই। এখন তার কর্মচারী মরে গেল না বাইচা আছে না কি আছে, তার বউ চইলা গেল, হ্যাঁ, এইটা সে দেখবে না, তার ভাই কাজ লাগবে। তা এটাকে বলে কর্মকেন্দ্রিক। আর আরেকটা আছে কর্মী কেন্দ্রিক। সেটা হচ্ছে কি এইটাতে চিন্তা করা হয়, কর্মকেন্দ্রিকে বেসিক্যালি চিন্তা করা হয় যে কর্মীরা ভাই ফাঁকিবাজি করবে, তাদেরকে উষ্ঠা টুষ্ঠা না দিলে এরা কাজ করবে না, এদেরকে প্রেশার দিয়ে কাজ করে নিতে হবে। আর কর্মী কেন্দ্রিকে কি, কর্মীকে যদি আমি ভাই সুন্দর পরিবেশ দেই, তাকে একটু মাঝে মাঝে মোটিভেট করি, বোনাস টোনাস দেই, সে নিজে থেকে কাজ করবে। ঠিক আছে, কর্মীর ওয়েলবিংটা চিন্তা করে, বুঝছো? এরপরে পিতৃসুলভ। এই পিতৃসুলভ কি করবে, মাঝে মাঝে কি চোখ রাঙায় কথা বলবে, কখনো কখনো আদর করবে, বুঝাবে, মোটিভেট করবে। ক্লিয়ার? লাগামহীন তো বুঝছোই, ছাইরা দিবে, ছাড়া গরুর মতো, তোমার কোনো গাইডিয়ান নাই, তুমি এখানে সর্বা সব থেকে বেশি কি মুক্ত থাকে, তাই না? ওকে, খুবই ইজি তাই না, খুব বেশি কঠিন না কিন্তু। বাট সবসময় এত সহজ আসবেও না, ওইটা মনে হয় ওদের লাক ভালো ছিল এই জন্য আসছে আর কি। ওকে, এবার দেখো যে নিচের কোনটি সাংগঠনিক সাংগঠনিক কাঠামো চিত্র থাকে না। ওকে, এখন দেখো বিভাগ ও উপবিভাগের অবস্থান। এখন একটা ধরো যে প্রতিষ্ঠানে কোনটা কোন ডিপার্টমেন্ট, কে কার আন্ডারে, এগুলো তো একটা সিকোয়েন্স অনুযায়ী কি থাকে, সাজানো থাকে, তাই না? কে কার আন্ডারে, কে কার বস, এগুলো থাকে, তাই না? কর্মীদের স্তর ভিত্তিক অবস্থান থাকে, যে সিইউর পরে অ্যাডমিন, এরপরে এইচআর, এরপরে হচ্ছে কি ধরো ডিপার্টমেন্ট হেড, হ্যাঁ, এগুলা, তাই না? তাহলে এখানে কি থাকে, সিকোয়েন্স অনুযায়ী সাজানো থাকে। এখানে বলছে কাঠামো ভিত্তিক চিত্রে থাকে না, মানে কি কোনো সিকোয়েন্স থাকে না, সাজানো থাকে না। হ্যাঁ, কোনটা, তো এখানেও তোমার হচ্ছে কি, এখানে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা থাকে কোন ডিপার্টমেন্ট কার আন্ডারে কি করবে না করবে। ঠিক আছে, এরপরে কি কর্মীরা কিভাবে কে কার আন্ডারে কাজ করবে, কে কার কাছে জবাবদিহিতা করবে, এটাও উল্লেখ থাকে। ক্ষমতা প্রবাহ, ক্ষমতা প্রবাহ তো সুন্দরভাবে ব্যাখ্যা করা থাকে, কে কার বস, তাই না? ধরো যে কি সাধারণ জেনারেল ম্যানেজার, এরপরে ধরো ম্যানেজার, এরপরে ধরো যে কি অন্যান্য যেই ডিপার্টমেন্টাল হেড, তাই না? তারা কি কি থাকে, ক্ষমতা আমাদের সুন্দরভাবে বন্টন করা থাকে। কিন্তু কর্মীদের কাজের লক্ষ্য এটাকে কি কোনো সুনির্দিষ্ট, হ্যাঁ, সিকোয়েন্স অনুযায়ী বা সিরিয়াল অনুযায়ী সাজানো থাকে না। কোনটা থাকে না, কাজের লক্ষ্য, কে কিভাবে করবে বা কোনটা করবে, এটা কিন্তু কি আগে পরে, বা এটা কোনো নির্দিষ্ট সিকোয়েন্স নাই। বা হচ্ছে কি আমরা যেমন ক্ষমতাটাকে ভাগ করি, যে সিইও, এরপরে অ্যাডমিন, ধরো এরপরে এইচআর, এরপরে ধরো যে হ্যাঁ ডিপার্টমেন্টাল হেড, এরপরে ধরো যে কি ফোরম্যান, এরপরে ধরো একদম যারা মাঠ পর্যায়ের কর্মী, এটা ভাগ করা থাকে। কিন্তু কাজের ক্ষেত্রে, তাদের কাজের লক্ষ্যের ক্ষেত্রে এইভাবে কোনো কি নির্দিষ্ট ভাগ করা থাকে না। ক্লিয়ার? তোমাদের কি কোনো কোয়েশ্চেন আছে বলো তো? তাহলে এটা আনসার কি ভাইয়া, সি হবে। হ্যাঁ, বলো তোমাদের কি কোনো কোয়েশ্চেন আছে সোনামণিরা? তোমাদের সাথে বহুদিন পর দেখা। ওকে, এবার আসো, কোন ধরনের সমবায় সমিতিতে ব্যক্তি সদস্য থাকতে পারে না? বলো, এটা বলো, এটা বলো, কোন ধরনের বলো, যে কোন ধরনের সমবায় সমিতিতে ব্যক্তি সদস্য থাকতে পারে না? ওকে, সো আমরা জানি কি, একটা সাধারণ সমবায় সমিতি, সাধারণ সমবায় সমিতিতে কি হয়,
মিনিমাম 20 জন ব্যক্তি সদস্য থাকতে হয়। কি থাকতে হয়? ব্যক্তি সদস্য। এরপরে কি? কেন্দ্রীয় সমবায় সমিতি। কেন্দ্রীয় সমবায় সমিতিতে কি করতে হয়? কেন্দ্রীয় সমবায় সমিতিতে তোমার হচ্ছে কি 10টা সাধারণ সমিতি থাকতে হয়। এরপরে আসে জাতীয় সমবায় সমিতি। জাতীয় সমবায় সমিতিতে কি করতে হয়? জাতীয় সমবায় সমিতিতে ভাই 10টা কেন্দ্রীয় সমবায় সমিতি থাকতে হয়, হ্যাঁ, মিনিমাম। সো এগুলো কি হয়? তো জাতীয় সমবায় সমিতিতে কি প্রতিষ্ঠান থাকে, কোনো ব্যক্তি সদস্য থাকে না, ঠিক আছে। তো উৎপাদক সমবায় সমিতিতে উৎপাদকরা থাকে, তো ব্যক্তি সদস্য হিসেবেই থাকে। হ্যাঁ, ভোক্তা সদস্যতে কি সমবায়তে ভোক্তারা থাকে, ব্যক্তি সদস্য হিসেবে থাকে। মিশ্র সমবায় সমিতিতে কি থাকে? কেন্দ্রীয়, জাতীয়, এরপরে মানে সাধারণ সবকিছু মিক্স করে একটা সমবায় সমিতি হয়। তাহলে আমাদের পিওর প্রাতিষ্ঠানিক মানে প্রতিষ্ঠান সদস্য হিসেবে থাকে জাতীয় সমবায় সমিতিতে। ক্লিয়ার? এটা বুঝছো কিনা বলো তো? এটা কি বুঝছো? এই বুঝছো? বলো। 25। ওকে, অ্যান্ড লাস্ট অ্যান্ড ফাইনাল সেটা হচ্ছে কি ভাইয়া? নিচের কোনটি এক মালিকানা ব্যবসায় সুবিধা নয়? তো এক মালিকানা সহজ পরিচালনা, এটা তো সুবিধা। এরপরে কি? গোপনীয়তা রক্ষা। হ্যাঁ, যেহেতু অন্য কেউ থাকতেছে না। অংশীদারি ব্যবসায় কি হয়? ধরো তুমি 5 জনের সাথে ব্যবসাটা শেয়ার করতেছো, তুমি একটা বুদ্ধি করলা, দেখলা যে অন্য কারোর সাথে শেয়ার করলা, সে তোমার সাথে বাটপারি করলো, সে চলে গেল নিজে গিয়ে ওই বুদ্ধিটা ইমপ্লিমেন্ট করলো। তো এখানে এক মালিকানাতে কারোর সাথে যেহেতু শেয়ার করা লাগে না, গোপনীয়তা রক্ষা হয়। হ্যাঁ, এরপর হচ্ছে কি সহজ গঠন প্রণালী, যেহেতু ভাই আইনি প্রতিষ্ঠান না, আইন দ্বারা সৃষ্ট না, সহজে গঠন করা যায়, ঠিক আছে। এবার আসো অসীম দায়। তো অসীম দায় তো একটা অসুবিধা, তাই না? তো দায় একা একা বহন করতে হবে, হ্যাঁ, এটা কি আমাদের জন্য একটা অসুবিধা। তাহলে এক মালিকানার সুবিধা নয় হচ্ছে কোনটা? অসীম দায়। অসীম দায় মানে কি? সীমাহীন দায়, তাই না? ওকে, বুঝতে পারছো? এগুলো সহজ ভাই, আরো জটিল জিনিস আছে, প্র্যাকটিস করাবো, সমস্যা নাই। এখন বলো তোমাদের কি কোনো কোয়েশ্চেন আছে কিনা কোনো কিছু নিয়ে? ওকে, তোমাদের কোয়েশ্চেন থাকলে বলো। আর শেষ করার আগে আরেকটা, যে ওই একজন কোয়েশ্চেন করছিল ভাই আপনাদের এখানে কি এনইউ টেনইউ পাবো কিনা, বা অন্য কোনো কোর্স পাবো কিনা। তো একটু যদি আমরা এই পোস্টারটা দেখি, তাহলে একটু দেখবা যে এখানে দেখো ঢাবি, হ্যাঁ, এরপরে রাবি, চবি, গুচ্ছ, এরপরে খুলনা, হ্যাঁ, খুবই মানে কি খুলনা, কুমিল্লা, হাজি দানেশ, মানে গুচ্ছের বাহিরে যেগুলো আছে আর কি, সাস্ট, এগুলার প্রিপারেশনও তোমাদের কিন্তু এই কোর্সে নেওয়ানো হবে, বা এই কোর্সগুলো যখন আসবে ইন্ডিভিজুয়াল ভার্সিটি ভিত্তিক, এগুলো তোমরা পাবা। আর লেকচার শিট তো পাবাই প্রত্যেকটা সাবজেক্টের, বুঝতে পারছো? ওকে, এখন বলো তোমাদের কি কোনো কোশ্চেন আছে কিনা, বলো। কোনো কোশ্চেন থাকলে ভাই করো, না থাকলে আল্লাহ হাফেজ, টাটা বাই বাই দিয়ে চলে যাব। তোমাদের সাথে আবার দেখা হবে, ঠিক আছে, যদি তোমরা দেখা করতে চাও। হ্যাঁ, আর দেখা না দিলে বন্ধু কথা কইও না, ঠিক আছে। আমার গলার স্বর খুবই বাজে, হ্যাঁ, ফাটাবাসের মতো, বাট যেটা বললাম সেটাই। আপনার দৃষ্টিতে কমার্সের জন্য টপ 5 ইউনিভার্সিটি, টপ 5 ইউনিভার্সিটি ভাই, টপ 5 ইউনিভার্সিটি: ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, হ্যাঁ, এরপরে কি বাকিগুলা সেকেন্ডে, টপ 5 নাই, বুঝছো? আরেকটা আছে বিইউপি আছে, এখন ভালো করতেছে, বাট বিইউপির একটা সমস্যা হচ্ছে কি, তারা তুলনামূলক নিউ, মানে তুলনামূলক নিউ, তাদের অ্যালামনাই এখনো খুব বেশি স্ট্রং হয় নাই। 100 বছরের, ওই যে একটু আগে দক্ষতার কথা বললাম না, অভিজ্ঞতার কথা, সো 100 বছরের পুরাতন একটা ইউনিভার্সিটির সাথে 10, 15, 20 বছরের একটা ইউনিভার্সিটি বা যাই বলি, সো এটার একটু ডিফারেন্স থাকবে, বাট দে আর ডুইং ভেরি গ্রেট। তারা যখন আমাদের মতো 100 বছর তাদের হবে, আশা করি তারা আমাদের থেকে আরো ভালো অবস্থানে থাকবে, বুঝতে পারছো? ওকে, ঠিক আছে ভাইয়া, তাহলে আজকের মতো ক্লাস এখানে শেষ করি। খটলার বাহিনীরা, তোমাদের সাথে দেখা হবে, হ্যাঁ। সো এখন আজকে তো তোমরা হ্যান্ড্রিফেল না, আজকে তোমরা হ্যান্ড্রিফেল বাহিনী, সমস্যা নাই, তোমাদের সাথে দেখা হবে। আর 17 তারিখে তো তোমাদের মার্কেটিং পরীক্ষা, সো মার্কেটিং এর জন্য প্রিপারেশন নাও, তোমাদের যা করা দরকার করাই দিছি। এরপরে দেখি পরীক্ষার আগের দিন যদি একটা তোমাদের আবার ফাইনাল টাচ
ক্লাস নেওয়া যায় ওইটা নিব, যদি তোমরা চাও আর কি, না চাইলে নাই। হ্যাঁ, ওকে, তাহলে ওই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, টাটা।